প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা বিএসসি মেডিকেল টেকনোলজি কোর্স, এমবিবিএস, বিডিএস, বায়োকেমিস্ট্রি স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি হয়েছে, তাদের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে হয়তো জানতে পেরেছেন যে বায়োকেমিস্ট্রি একটি মেজর সাবজেক্ট হিসেবে আমাদেরকে অধ্যয়ন করতে হবে এবং এই সাবজেক্টের একটি বিষয়ভিত্তিক প্র্যাকটিক্যালও করতে হবে। তো আমরা প্র্যাকটিক্যাল করতে গিয়ে দেখেছি যে বিয়ার-ল্যাম্বার্ট সূত্র, এই সূত্রটি থেকে উদ্ভূত বিভিন্ন সূত্র বায়োকেমিস্ট্রি প্র্যাকটিক্যালের ক্ষেত্রে কাজে লাগে। এখন যদি আমরা সেই বিয়ার-ল্যাম্বার্ট সূত্রটি ভালোভাবে আত্মস্থ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই বায়োকেমিস্ট্রি প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জন করা একটু জটিল হয়ে যাবে। তো অবশ্য আমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে বিয়ার-ল্যাম্বার্টের সূত্র পড়ে এসেছি, সেখানে হয়তো বিস্তৃতভাবে পড়া সম্ভব হয় নাই। তো এখানে সেটা বিস্তৃতভাবে পড়তে হবে এবং আমরা এই বিয়ার-ল্যাম্বার্ট সূত্রটি বিদেশি বই থেকে বাংলা ভাষায় অনুবাদ করেছি এবং যেখানে আমরা পারিভাষিক শব্দের অভাব অনুভূত হয়েছে, সেখানে ইংরেজিতেই রেখে শব্দটিকে অবিকল ইংরেজিতে রেখেই বাংলা ভাষায় আলোচনা করেছি। তো আজকে আমরা একটি দ্রবণ, কিভাবে একটি দ্রবণের শোষিত আলো নির্ণয় করা যায় বিয়ার-ল্যাম্বার্ট সূত্র অনুসরণ করে, কিভাবে একটা দ্রবণের শোষিত আলো নির্ণয় করা হয়ে থাকে, সেই শোষিত আলো নির্ণয়ের যে সূত্রটি, সেটা আমরা আজকে উপস্থাপন করার চেষ্টা করব। এই ভিডিওটি আজকে আমরা যে অংশ আলোচনা করব সেটা বিয়ার-ল্যাম্বার্ট লর প্রথম অংশ, এবং তৃতীয় অংশে আমরা আবার এই শোষিত আলোর সাথে, দ্রবণের শোষিত আলোর সাথে দ্রবণের কনসেন্ট্রেশন বা বিস্তার, তার যে সম্পর্ক, সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকে আমরা এই দ্রবণের শোষিত আলো কিভাবে নির্ণয় করা যায় সেইটা সম্পর্কে আলোচনা করব। তাহলে আসুন আমরা ভিডিওটি দেখে নেই। এখানে আমরা যে চিত্র দেখা যাচ্ছে, এখানে যে চিত্রটি দেখা যাচ্ছে, সেখানে বিয়ার-ল্যাম্বার্ট সূত্রে বলা হয়েছে এইরকম। বাংলা ভাষায় যদি আমি বলি, তাহলে বলবো যে যখন কোনো একরঙা আলো দ্রবণ মাধ্যমে চালিত হয়, চালিত আলোর তীব্রতা দ্রবণের গাঢ়ত্ব অবলিক বিস্তার বৃদ্ধির সাথে সাথে সূচকীয় হারে হ্রাস পায়। তো এটা ইংরেজিতে এইভাবে দেওয়া আছে যে when a monochromatic light passes through a solution, the intensity of the light transmitted decreases exponentially with the increase of concentration oblique thickness of the solution. এখানে কিন্তু দুইটা সূত্র আছে, বিয়ার-ল্যাম্বার্ট দুইজন বিজ্ঞানী না, এই দুইজন বিজ্ঞানী দুইটা সূত্র দিয়েছে, সেই দুটো সূত্রকে একত্র করে এটা এখানে আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। এখানে যদি আমি বলি দ্রবণের চালিত আলোর তীব্রতা দ্রবণের গাঢ়ত্ব বৃদ্ধির সাথে সাথে সূচকীয় হারে হ্রাস পায়, তাহলে হয়ে যাবে বিয়ার্স ল বা বিয়ারের সূত্র। আবার যদি বলি যে দ্রবণে চালিত আলোর তীব্রতা দ্রবণের বিস্তার বৃদ্ধির সাথে সাথে সূচকীয় হারে হ্রাস পায়, তাহলে হয়ে যাবে ল্যাম্বার্ট ল বা বিজ্ঞানী ল্যাম্বার্টের সূত্র। এখন আমরা এই সূত্রটা আলোচনা করার আগে, এই যে এখানে ফটোমেট্রির একটা ছবি আমরা অঙ্কন করেছি, সেই চিত্রানুক বর্ণনা দেওয়ার আগে আমরা এখানে সূচকীয় হারে হ্রাস বা বৃদ্ধি বলতে কি বুঝি সেইটা সম্পর্কে আমরা আগেই একটু আলোচনা করে নেই, যাতে আমরা পরবর্তীতে যাতে আমাদের সমস্যা না হয়। তো সূচকীয় হারে হ্রাস বা বৃদ্ধি, এগুলো আমরা যখন নির্ণয় করতে যাব, তখন দুটি রাশির, অর্থাৎ যখনই হ্রাস বৃদ্ধি ঘটে তখন একটা বৃহত্তম রাশি থাকে আর একটা ক্ষুদ্রতম রাশি পাওয়া যায়। যদি কোনো সংখ্যা থেকে কোনো সংখ্যা হ্রাস পেয়ে যায়, তাইলে আমরা এখানে যে সংখ্যা থেকে হ্রাস পেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটা হলো, তাহলে দুইটা সংখ্যা পাচ্ছি, একটা বৃহত্তম সংখ্যা আর একটি ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমাদেরকে বিবেচনায় নিতে হবে যে এই যে সংখ্যা, বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা, এই দুইটা রাশি গাণিতিক রাশি, এই দুইটি গাণিতিক রাশির
লঘিও মানের বিয়োগফল থেকে আমরা সূচকীয় হার নির্ণয় করব। অর্থাৎ তাহলে সূচকীয় হার তাকেই বলবো যে দুটি রাশির লঘিও মানের বিয়োগফলকে সূচকীয় হার বলা যাবে। এটা আমরা শতকরা হারেও নির্ণয় করলে যা হবে এবং ডাইরেক্ট বিয়োগ করলেও তাই হবে। যেমন আমি যদি বলি 100 থেকে বা 1000 থেকে 500 হ্রাস পেয়েছে একটা সংখ্যা, 1000 থেকে 500 হ্রাস পেয়ে 500 হলো, এখানে তাহলে শতকরা হারে কতটুকু হ্রাস পেল? তাহলে শতকরা হারে 1000-এ হ্রাস পেল 500, হ্রাস পেয়ে হলো 500, 1-এ হ্রাস পেল কত, 100-তে হ্রাস পেল কত। এটা করলে যে 500/1000 ইন্টু 100 দিলে তাহলে এখানে আস্তে আস্তে 50%। আমরা যদি এটাকে এইভাবে যদি বলি যে 1000 হ্রাস পেয়ে হলো 500, 1-এ হ্রাস পেল কত, 500 ডিভাইড বাই 1000, আর 100-তে হ্রাস পেল কত, তাহলে পূরণ 100। তাহলে এখানে দেখা যাচ্ছে এই 0 0 0 0 0 0, তাহলে 50%। তাহলে শতকরা হার 50% হ্রাস পেয়েছে এটা। তাহলে এখন আমি যদি এখানে দুইটা মানই একই হবে, যদি আমি লিখি log of 1000 বিয়োগ log of 500, এটার মানও যা হবে log of log of 100 বিয়োগ log of 50 একই মান হবে। এখানে log of 1000 বিয়োগ log of 500 যে মান পাওয়া যাবে, log of 100 মাইনাস log of 50 একই মান পাওয়া যাবে। তাইলে আমরা পার্সেন্টেজ নির্ণয় করেও যে হারে হ্রাস পেয়েছে সেটা হার নির্ণয় করেও আমরা করতে পারি, অথবা ডাইরেক্ট দুটি মানে বৃহত্তম রাশি থেকে ক্ষুদ্রতম রাশি, এই দুটি রাশির লঘিও মানের পার্থক্য যদি করি, মানে লঘিও মানের বিয়োগফল যদি আমরা বের করি, তাইলেও কিন্তু আমরা একই সংখ্যা পাবো এবং সূচকীয় হারে সেটা হ্রাস সেটা আমরা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে যে কিভাবে সূচকীয় হারে হ্রাস বৃদ্ধি নির্ণয় করা যায় সেটা আমরা কিন্তু জানতে পারলাম। এখন আমরা এই চিত্রানুগ ব্যাখ্যাটা করি। এখানে বলা হয়েছে যে যখন কোন একরঙা আলো দ্রবণ মাধ্যমে চালিত হয়, দ্রবণে চালিত আলোর তীব্রতা, দ্রবণের গাঢ়ত্ব ও বিস্তার বৃদ্ধির সাথে সাথে সূচকীয় হারে হ্রাস পায়। এইখানে আমরা সেই সূচকের হ্রাসটা নির্ণয় করার জন্য এখানে একটা ফটোমেট্রি আমরা অঙ্কন করেছি ছবি। এই পি বিন্দুতে আছে একটি বৈদ্যুতিক বাতি বসানো আছে এবং এ বিন্দুতে আছে এই বৈদ্যুতিক বাতির আলোকে কম বেশি করার জন্য একটি নব আছে, যেটাকে আমরা বলবো অ্যাডজাস্টমেন্ট নব বা অ্যাডজাস্টার। আবার অ্যাডজাস্টমেন্ট নব বলেও আমরা এটাকে আখ্যায়িত করতে পারি, অথবা অ্যাডজাস্টারও বলতে পারি। এরপরে এখানে এফ বিন্দুতে একটি মনোক্রোমাটিক লাইট ফিল্টার 530 ন্যানোমিটার গ্রিন, এই ধরনের একটা লাইট ফিল্টার এখানে হয়তো বসানো আছে। এখন অ্যারো পথে এখান থেকে আলো আসবে এবং এইখানে একটা ডিটেক্টর, মনোক্রোমাটিক লাইট ডিটেক্টর বসানো আছে, যেটা কেবলমাত্র একরঙা আলো যদি ওখানে পড়ে তাহলেই কেবলমাত্র ওখানে ডিটেক্টরে আলো তীব্রতা দেখা যাবে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তৈরি হবে। কিন্তু হোয়াইট লাইট পড়লে কিন্তু এখানে এমনই একটা ডিটেক্টর, সেটা হোয়াইট লাইট পড়ার সাথে সাথে কিন্তু সেখানে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তৈরি হবে না। তাহলে একরঙা আলোই কেবল এখানে ডিটেক্টরে সে আইডেন্টিফাই করতে পারবে এবং ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তৈরি হবে। তাহলে এই ডিটেক্টরের সাথে একটি কাঁটা, এই যে আলোক তীব্রতা প্রদর্শন মানে আলোক তীব্রতা জ্ঞাপক নির্দেশক একটা কাঁটা সংযুক্ত করা আছে, যেটা 1 থেকে 100 পর্যন্ত একটা স্কেলের উপরে এই কাঁটাটা সহজেই যাতে বিচরণ করতে পারে তার ব্যবস্থা করা আছে। তাইলে এটাকে আমরা এই যে 1 থেকে 100 পর্যন্ত যে স্কেল, এটাকে আমরা বলতেছি পার্সেন্টেজ ট্রান্সমিশন স্কেল। এটা নাম দেওয়া হয়েছে পার্সেন্টেজ ট্রান্সমিশন স্কেল। আর এই স্কেলটার উপর দিয়ে আর একটা স্কেল দেখা যাচ্ছে এখানে, এটা হলো এই নিচের যে পার্সেন্টেজ ট্রান্সমিশন স্কেল, এটার যে তীব্রতা দেখা দেয়
সেই তীব্রতার আলোকে উপরে একটা সংখ্যা আমরা নির্ণয় করতে পারবো, সেটা হলো অ্যাবজর্বেন্স, শোষিত আলোর পরিমাণ এই স্কেল থেকে। তো এই স্কেল থেকে আমরা নির্ণয় করতে পারি, আবার এখানে আমরা স্কেল ছাড়াও এটা অঙ্ক করে বের করতে পারবো। পার্সেন্টেজ ট্রান্সমিশন থেকে আমরা অঙ্ক করে কত শোষিত হলো সেটা আমরা বের করতে পারবো। তাহলে দেখা যাক যে আমরা এটা চালিয়ে দিই। এখন প্রথমে আমরা এই আলো, এই যে বৈদ্যুতিক বাতি, এটা সুইচ অন করে দিলাম। অন করে দেওয়ার সাথে সাথে আলো জ্বলবে এবং এখানে মনোক্রোমাটিক গ্রিন ফিল্টার যেটা বসানো আছে, এখানে সবুজ আলো, হোয়াইট আলো। যখন একটা বাতি, বৈদ্যুতিক বাতি জ্বলে ওঠে, তখন সেখান থেকে 7টি রঙের আলো নির্গত হয়। বেনি আসহ কলা, এই 7টা রঙের আলো সেখান থেকে নির্গত হয়। তো যখন এখানে ফিল্টার, এখানে এই আলো বাধাপ্রাপ্ত হয়, তখন এখানে যদি মনোক্রোমাটিক গ্রিন ফিল্টার বসানো থাকে, তাইলে এখানে কেবলমাত্র গ্রিন, সবুজ আলোটাকে অ্যালাউ করবে, সে পাস হতে দেবে, বাকি 6টা আলোকে সে প্রতিরোধ করে ধরে রাখবে, যেতে দেবে না। তাইলে এখানে যে আমরা মনোক্রোমাটিক 530 ন্যানোমিটার গ্রিন মনোক্রোমাটিক লাইট ফিল্টার বসানো আছে, তাহলে এখানে আসবে কেবলমাত্র গ্রিন, এই আলোটা এখানে পাস হয়ে এখানে চলে আসবে। বাতাস আছে, আবার এখানে বাতাস আছে, বাতাসের মধ্যে দিয়ে, এটা একটা টিউব, এই এই যে এখান থেকে এই পর্যন্ত এটা দেখা যাচ্ছে, এটা একটি টিউব। এই টিউবের ভিতর দিয়ে কিন্তু আলো চলে আসতেছে, আর এসে এই ডিটেক্টরের উপরে আপতিত হবে। হওয়ার সাথে সাথে এখানে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তৈরি হবে। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তৈরি হওয়ার সাথে সাথে এই যে আলোক তীব্রতা জ্ঞাপক কাটা, সেই কাটা ডান দিকে ঘুরে যাবে এবং এটা 100-র আশপাশে চলে আসবে কাটা। এখন এই বিন্দুতে অ্যাডজাস্টমেন্ট নবটিকে ঘুরিয়ে ধরা যাক যে এই কাটাকে আমরা 100 বরাবর ফিক্স করে দিলাম। তাহলে এই যে আলোক তীব্রতা, এটাকে আমরা বলবো যে 100, এটাকে L0 বলা হয়, এটা ধ্রুবক। এই আলোক তীব্রতাটা হচ্ছে এগেনিস্ট এয়ার ব্ল্যাঙ্ক, এই যে ইন্টেন্সিটি অফ লাইট এগেনিস্ট এয়ার ব্ল্যাঙ্ক, অর্থাৎ চালিত আলোর তীব্রতা, ইন্টেন্সিটি অফ দ্য ট্রান্সমিটেড লাইট। এই যে আমরা বলছি চালিত আলোর তীব্রতা, বিয়ার্স-ল্যাম্বার্ট লতে বলছে যে চালিত আলোর তীব্রতা, সেই চালিত আলোর তীব্রতা এগেনিস্ট এয়ার ব্ল্যাঙ্ক, এই ফটোমেট্রিক ভাষায় এটা বলা হয়। আলোক তীব্রতা অর্থাৎ ইন্টেন্সিটি অফ দ্য ট্রান্সমিটেড লাইট এগেনিস্ট এয়ার ব্ল্যাঙ্ক। তাইলে এখন আমরা যদি একসময় এই এয়ার ব্ল্যাঙ্কের সাপেক্ষেই পরীক্ষণীয় দ্রবণের আলোক তীব্রতা বা পার্সেন্টেজ ট্রান্সমিশন কত, সেটা নির্ণয় করে তার অ্যাবজর্বেন্স নির্ণয় করা হতো। কিন্তু বর্তমানে সেই সংস্কৃতি এখন আর নাই। এখন এটা রিয়াজেন্ট ব্ল্যাঙ্কের সাহায্যে এটা ব্ল্যাঙ্কিং করা হয় বা জিরো অ্যাডজাস্টমেন্ট করা হয় রিয়াজেন্ট ব্ল্যাঙ্কের সাহায্যে। এর কারণটা কি? যে এর কারণ হলো রিয়াজেন্ট ব্ল্যাঙ্ক কিছু আলো শোষণ করে এবং রিয়াজেন্ট ব্ল্যাঙ্কের সাথে যে কাঁচের পাত্রের কিউবেটে নেওয়া হয় এই রিয়াজেন্টটা, সেই রিয়াজেন্ট কাঁচের পাত্রে যে নেওয়া হলো, সেই কাঁচ থেকেও কিছু আলো প্রতিফলিত হয়, আবার কিছু আলো দ্রবণ কর্তৃক শোষিত হয়, যে কারণে এখানেও কিন্তু এই আমরা দ্রবণের অ্যাকচুয়াল অ্যাবজর্বেন্স আমরা পাবো না। তাইলে আমরা এখন কি করি, একটা কিউবেট নিলাম, সেই কিউবেটে 1 ml কিউবেটটাতে 1 ml পরিমাণ রিয়েজেন্ট, ধরুন গ্লুকোজ আমরা পরীক্ষা করব, গ্লুকোজের রিয়েজেন্ট বা বিকারক 1 ml মেপে নিলাম এবং তার সাথে 10 মাইক্রোলিটার ডিস্টিল ওয়াটার মিক্স করে নিলাম। নিয়ে এরপরে এই কিউবেট হোল্ডারে, এখানে এটা সি বিন্দুতে কিউবেট হোল্ডার রাখার, এখানে এটার বলে কিউবেট হোল্ডার। এই কিউবেট হোল্ডারে এই কিউবেটে 1 ml বিকারক এবং 10 মাইক্রোলিটার ডিস্টিল ওয়াটার নিয়ে এখানে দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে যে আগে যে এয়ার ব্ল্যাঙ্কে 100 পর্যন্ত তীব্রতা ছিল, 100, সে তীব্রতা কিছুটা ফল করে ধরা যাক যে এটা 95 হয়ে গেল। তাইলে এই যে 5, এটা কেন হইল এরকম? কারণ এই যে আমি কিউবেট দিলাম, এই কিউবেটে কিছু আলো প্রতিফলিত হয়। তো এখন কিউবেটের প্রতিফলিত আলোর তীব্রতাকে যদি আমি এলআর দিয়ে প্রকাশ করি, এলআর রিফ্লেক্টেড লাইট, ইন্টেন্সিটি অফ দ্য রিফ্লেক্টেড লাইট, আইএলআর ইন্টেন্সিটি অফ দ্য রিফ্লেক্টেড লাইট। আবার
এই বিকারক কর্তৃক কিছু পরিমাণ আলো শোষিত হয়েছে, এই শোষিত আলো সেটাকে আমি বললাম প্লাস এ আর বি, অ্যাবজর্বেন্স অফ দ্য রিয়েজেন্ট ব্ল্যাঙ্ক। তাহলে এই দুইটা কারণে এই 5 যে পতন হয়েছে, ট্রান্সমিটেন্স দেখা দিছে, এই যেটা যেটা বিচ্যুত হলো 100 থেকে যেটা বিচ্যুত হলো সেটাইকে আমরা বলতেছি ট্রান্সমিটেন্স বা ট্রান্সমিশন। ট্রান্সমিট যেটা করছে, কাটার যেটা ট্রান্সমিট করছে, এই 95 হয়েছে ধরলাম, এখানে 95তে আসছে, তাহলে সেটা এই আইএলআর প্লাস এ আর বি এটার সমান কিন্তু এই 95 হবে। এখন যদি আমি এই রিয়াজেন্ট দেওয়ার পরে এই কাটাকে 100 বরাবর আমি ফিক্স করে দিলাম, রিয়াজেন্ট ব্ল্যাঙ্ক যেটা আমি নিলাম কিউবেটের, সেটা নেওয়ার পরে আবার এই নবকে, অ্যাডজাস্টমেন্ট নবকে ঘুরিয়ে 100 বরাবর ফিক্স করে দিলাম, তাইলে তো এই আইএলআর এবং এআরবি এটা 0 হয়ে গেল। আইএলআর প্লাস এআরবি ইজ ইকুয়াল টু 0। এর কারণ হলো এই 100 যখন তীব্রতা হবে ধ্রুবক, সেই পর্যায়ে অ্যাবজর্বেন্স হবে 0। যে কোনো কিছুই যদি আমি এটা এই 100 তীব্রতাকে 100 ধ্রুবক, 100 হলো ধ্রুবক, এই ধ্রুবক সংখ্যা বরাবর যদি আমি কাটাকে ফিক্স করে দিই, তাহলে এইখানে তার সেই দ্রবণের বা সেই রিয়াজেন্টের যেটাই বলি সেটার শোষিত আলোর পরিমাণ হবে 0। আর এই যে রিফ্লেক্টেড লাইট সেটা কিন্তু এখানে ছাড়াই 100 এটার তীব্রতা দেখা যাচ্ছে, কাজে সেই রিফ্লেক্টেড লাইটে সেটাও কিন্তু আমি 0 করে দিলাম। তাহলে সেই 0 করে দেওয়ার কারণে এই আইএলআর প্লাস এআরবি ইজ ইকুয়াল টু 0 হয়ে গেল। তাইলে এখন আমরা এইটা এই রিয়েজেন্ট ব্ল্যাঙ্ক এর যে কিউবেট, এটাকে আমরা এখান থেকে প্রতিস্থাপন করে দিলাম, দিয়ে আরেকটি কিউবেট নিলাম, সেখানে 1 ml পরিমাণ বিকারক নিলাম এবং 10 মাইক্রোলিটার গ্লুকোজের একটা আদর্শ দ্রবণ এর সাথে মিক্স করে একটা দ্রবণ তৈরি করলাম এবং সেই দ্রবণটাকে আমরা 5 মিনিট রেখে এরপরে এই কিউবেট হোল্ডারে এখানে দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে ধরা যাক যে এটা এই 50, এই 100 থেকে ফল করে 50 হয়ে গেল, তার তীব্রতা হয়ে গেল 50। অর্থাৎ এই যে দ্রবণ ভেদি আলো, এখানে তো দ্রবণের ভেতর দিয়ে পাস করে দিয়ে তারপরে ডিটেক্টরে পড়ছে আলোটা, তাহলে দ্রবণ ভেদি আলোর তীব্রতা অর্থাৎ ইন্টেন্সিটি অফ দ্য এমার্জেন্ট লাইট, এই যে আমি যে আদর্শ দ্রবণ দিলাম এখানে কিউবেটে নিলাম 10 মাইক্রোলিটার, তাহলে এটার আদর্শ দ্রবণের দ্রবণ ভেদি আলোর তীব্রতা, সেই তীব্রতা হয়ে গেল 50 এবং এটাকে আমরা এলই দিয়ে প্রকাশ করতে পারি। এই 50কে আমরা এলই দিয়ে প্রকাশ করতে পারি, এলই 50কে এলই দ্বারা প্রকাশ করতে পারি। তাইলে এখন হ্রাস পেল 50 হ্রাস পেয়ে গেল। তাহলে এখন আমরা এই শর্ত অনুসারে যে আগে কেন হইলো যে দ্রবণ, এই যে দ্রবণ গ্লুকোজের যে আদর্শ দ্রবণ নেওয়া হয়েছে সেটা কিন্তু কিছু আলো শোষণ করছে, অর্থাৎ 50 পরিমাণ আলো শোষণ করছে। তাহলে সেই শোষিত আলোর পরিমাণকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি, শোষিত আলোকে যদি এ দ্বারা প্রকাশ করি, অর্থাৎ অ্যাবজর্বেন্স ইজ ইকুয়াল টু এ ধরলাম, আর ধ্রুবক 100 অর্থাৎ কনস্ট্যান্ট ধ্রুবক ইজ ইকুয়াল টু 100 ইজ ইকুয়াল টু L0 ধরলাম। আর এই যে দ্রবণ, কিছু আলো দ্রবণ কর্তৃক শোষিত হয়েছে আর কিছু আলো দ্রবণ ভেদ করে আসে যেটা পড়ছে সেটাকে দিয়ে এমার্জেন্ট লাইট, ইন্টেন্সিটি অফ দ্য এমার্জেন্ট লাইট। তাহলে দ্রবণ ভেদি আলোর তীব্রতা ইজ ইকুয়াল টু 50, এই 50 ইজ ইকুয়াল টু এটাকে এলই ধরলাম, এলই। তাহলে এখন শর্ত অনুসারে আমার যে এই ধ্রুবক ছিল সেই 100 সমান হবে কি এই এ আর এই 50, এই দুটার যোগফল, তাহলে 100 সমান হওয়ার কথা ছিল। তাহলে সেই শর্ত অনুসারে আমরা লেখা যায় কি, শর্ত অনুসারে লিখতে পারি, শর্তানুসারে এই ধ্রুবক এই যে ধ্রুবক 100 বা L0
ধ্রুবক L0 ইজ ইকুয়াল টু LE প্লাস A, আর প্লাস যেটা দ্রবণ ফিরে গেছে সেটা তো প্লাস A আর B A আর B অ্যাবজর্বেন্স অফ দ্য রিয়েজেন্ট ব্ল্যাঙ্ক প্লাস ILR অর্থাৎ ইন্টেন্সিটি টু রিফ্লেক্টেড লাইট, এই দুটার মান তো আমি আগেই জিরো করে নিয়েছিলাম, তাহলে এটা জিরো হয়ে গেল। তাহলে আমরা এখন লিখতে পারি L0 is equal to LE প্লাস A প্লাস 0, এটা A আর B প্লাস ILR, এটা শূন্য ছিল, তাহলে আমি সেটা শূন্য লিখলাম, প্লাস A প্লাস 0। তাহলে অ্যাবজর্বেন্স A হলো অ্যাবজর্বেন্স শোষিত আলো, তাহলে A ইজ ইকুয়াল টু বাম পাশে নিয়ে আসলাম, A ইজ ইকুয়াল টু L0 মাইনাস L, এই হয়ে গেল। তাহলে আমি অ্যাবজর্বেন্স ইজ ইকুয়াল টু L0 মাইনাস LE সূত্রায়িত করার জন্য আমি এই 100 এবং 50 নেই নাই, এখানে 50 এবং 100 নিলে আমি সেটা ডাইরেক্ট আমি পাবো, কিন্তু সূত্রায়িত করব সেই জন্য আমি এই সংখ্যা বাদ দিয়ে আমি লেটার নিছি। এখন যেহেতু বিয়ার ল্যাম্বার্ট সূত্রে বলা আছে যে চালিত আলোর তীব্রতা দ্রবণের গাঢ়ত্ব বা বিস্তার বৃদ্ধির সাথে সাথে সূচকী হারে হ্রাস পায়, তো সূচকী হারের হ্রাসের ব্যাখ্যা তো আমি আগেই দিয়েছি, তাইলে সেখানে আমি এভাবে লিখতে পারি A ইজ ইকুয়াল টু লগ অফ L0 মাইনাস লগ অফ LE। এইখানে আর একটি কথা আছে যে লগারিদম যদি আমরা বেজ উল্লেখ না করি তাহলে সেটা বুঝতে হবে কমন লগারিদম। যেমন একটা লগের বেজ যদি আমি লিখি লগ অফ 100 টু দ্য বেস 2 বা লগ অফ 100 টু দ্য বেস 5, তাহলে সেখানে তো লেখা হবে লগ অফ 100 টু দ্য বেস 5, তাহলে এটা কিন্তু বেজ উল্লেখ করা আছে, তাহলে এটা লিখতে হবে। 5 10 বাদ দেয়া অন্য যে কোনো বেজ আমি যদি দেই না, যে কোনো বেজ বলি না কেন, সেটা যদি লিখতে চাই সেটা উল্লেখ করতে হবে, 5 লিখতে হবে। লগ অফ 100 টু দ্য বেস 5, তাহলে 5 লিখতে হবে, কিন্তু 10 লেখার প্রয়োজন পড়ে না, কেননা এটা কমন লগারিদম, 10 ভিত্তিক লগারিদমকে কমন লগারিদম বলা হয়। কাজে এখানে আমরা বেজ উল্লেখ করার প্রয়োজন ইচ্ছা করলে করতেও পারি, না করলে না করতেও পারি। যদি উল্লেখ না থাকে, 10 লেখা না থাকে, তাইলেও বুঝতে হবে যে এটা কমন লগারিদম, এটার বেজ 10 আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি A is equal to log of L0 by LE। L0 log of L0 by LE। এখন A is equal to log of মাইনাস দিলাম এখানে একটা LE by L0, এটা লগের নিয়ম। অর্থাৎ আমরা যদি এটা এখানে প্লাস ছিল, এখানে একটা মাইনাস নিলাম, তাইলে আমি লগকে হর বানালাম এবং হরকে লব বানিয়ে দিলাম, তাইলে কিন্তু এখানে একটা মাইনাস সেখানে আসলো। তো এখন আমি এটা কেন করলাম, যে আমি এই LE বাই L0 এটাকে ট্রান্সমিশন ধরবো, এই যে যেটা পতন হচ্ছে, কাটার যে পতন হচ্ছে, সেই পতনকে তো আমরা বিচ্যুতিকে আমরা ট্রান্সমিশন, এটার পারিভাষিক শব্দ আমার জানা নেই, তবে বিচ্যুতি হইতে পারে, তবে আমি ইংরেজিতে ট্রান্সমিশন হিসাবে এটা ব্যবহার করব। তো ট্রান্সমিশন বা ট্রান্সমিশন সমান যদি আমি টি ধরি, ট্রান্সমিশনকে টি দ্বারা, টি ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করি, তাহলে বলবো যে টি ইজ ইকুয়াল টু LE by L0 और T पूर्ण 100
ইজ ইকুয়াল টু এলই বাই L0 ইন্টু 100। অর্থাৎ এটা ইকুয়েশনের দুই পাশে একই সংখ্যা দিয়ে পূরণ করলে ইকুয়েশনের মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই T ইন্টু 100 এর মানে পার্সেন্টেজ ট্রান্সমিশন। পার্সেন্টেজ ট্রান্সমিশন ইকুয়াল টু এলই বাই L0 ইন্টু 100। তাইলে আমাদের এই মান যদি আমরা এই ইকুয়েশনে আগের ইকুয়েশনে বসাই তাহলে কি পাই? তাহলে পাই আমরা a ইজ ইকুয়াল টু মাইনাস লগ টি, এটা পাইলাম। और a इज इक्वल टू log 1/t। এটা কেন যে আবার এখানে মাইনাস উঠিয়ে দিলাম, উঠিয়ে দেওয়ার ফলে আমি এই মাইনাসকে টি ইনভার্স 1 লেখা যায়। এই মাইনাস উঠিয়ে দিয়ে এখানে টি ইনভার্স 1 লেখা যায়। টি ইনভার্স 1 অর্থাৎ যেমন a টু দি পাওয়ার মাইনাস 1 এটা সমান লেখা যায় 1/a। ঠিক অনুরূপভাবে টি টু দি পাওয়ার মাইনাস 1 সেটা লেখা যায় 1/t। সেই জন্য আমি এখানে 1/t করব। a is equal to log of 1 into 100 divided by t into 100। এটা কি করলাম যে একটা ভগ্নাংশের উপরে নিচে একই সংখ্যা দিয়ে পূরণ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হবে না। তাই এখানে 1 কেও লব হলো 1 কে 100 দিয়ে পূরণ করলাম এবং হর t কেও 100 দিয়ে পূরণ করলাম। তাইলে এটা করলাম এই পার্সেন্টেজ log of 100 বাই পার্সেন্টেজ ট্রান্সমিশন। এই ফর্মুলাটাকে আমরা 1 নম্বর ফর্মুলা দিলাম না। এবং আরেকটা ফর্মুলা লেখা যায় যদি আমরা ন্যাচারাল লগারিদম ব্যবহার করি, a is equal to log 100 বাই পার্সেন্টেজ ট্রান্সমিশন। এটাকে 2 নম্বর ফর্মুলা আমরা দিতে পারি। তো বর্তমানে বিশ্বে যত বায়োমলিকুলার কনসেন্ট্রেশন বা রক্তের যে রক্তকে যদি আমরা দ্রবণ হিসেবে কল্পনা করি তাহলে রক্তের মধ্যে যে অজ্ঞাত পদার্থগুলো রয়েছে সেগুলার যে অজ্ঞাত গাঢ়ত্ব সেগুলা নির্ণয় করার জন্য এই 1 নম্বর ফর্মুলাটি ব্যবহার করা হচ্ছে। এই ফর্মুলা থেকে যে অ্যাবজর্বেন্স পাওয়া যাবে সেই অ্যাবজর্বেন্স থেকে কনসেন্ট্রেশন নির্ণয় করা হয়ে থাকে। তবে এই 2 নম্বর ফর্মুলা দিয়েও আমরা ভবিষ্যতে দেখাবো যে ন্যাচারাল লগারিদম দিয়েও কনসেন্ট্রেশন নির্ণয় করা যায়। মানে রক্তের যে কোনো উপাদানের কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব নির্ণয় করার জন্য 2 নম্বর ফর্মুলাকেও ব্যবহার করে এটা বের করা যায়। তো সেটা আমরা এই জন্য ইনোভেশন একটু রেখে দিলাম আমরা, যেটা আমরা কিছুটা ইনোভেশন করতে চাই। সেই ক্ষেত্রে এটা দিয়েও কিভাবে নির্ণয় করা যায় সেটা আমরা ভবিষ্যতে দেখাবো। তো আজকের মতো আমরা এখানেই শেষ করতে চাই। তবে পরবর্তী ভিডিওটিতে আমরা এই অ্যাবজর্বেন্সের সাথে গাঢ়ত্ব, দ্রবণের গাঢ়ত্ব, কনসেন্ট্রেশন এবং একটা দ্রবণের বিস্তার, এদের কি সম্পর্ক এবং সেই সম্পর্ক নির্ধারণ করার পর আমরা কিভাবে কনসেন্ট্রেশন নির্ণয় করা যায় অ্যাবজর্বেন্স থেকে, সেটা আমরা নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। এবং সেক্ষেত্রে কিছুটা ডিফারেন্সিয়েশন এবং কিছুটা ইন্টিগ্রেশন হলো সমাকলন এই সম্পর্কে কিছু সামান্য যে আপনারা ইন্টারমিডিয়েটে যে সমাকলন এবং ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন করে আসছেন সেটুকু জ্ঞান থাকলে যথেষ্ট হবে। তখন আমরা সেই আলোচনা করব সেটা নিয়ে। তো আজকের মতো এখানেই শেষ করছি। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, যদি কোনো প্রশ্ন থাকে মেসেজ করে পাঠিয়ে দিবেন এবং আবার দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।